বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটে আগামী ২ বছরের কমিটি নির্বাচন করবেন। এবার দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আরমান মুক্তি প্যানেল, অন্যদিকে শিবা শানু জয় চৌধুরী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন পদে। এছাড়া স্বতন্ত্রভাবে ইউসুফ খানও প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের ১১টি কার্যনির্বাহী পদে ভোট হচ্ছে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব আছেন কামরুল মোহাম্মদ কিবরিয়া লিপু। গতবারের সভাপতি ও সাধারণ সম্পাদক এবার অংশ না নেওয়ায় নতুন নেতৃত্ব আসছে। এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্ত ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দর্শক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। জাহিদ, নির্বাচনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে অবশেষে নানা উৎসাহ, উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন। আর তাই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে নতুন এই মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেল। এর মধ্যে একটি প্যানেলে অংশ নিয়েছেন সিনেমার ফাইট ডিরেক্টর আরমান এবং তার সাথে আছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, এবং প্রতিদ্বন্দ্বী প্যানেলে রয়েছেন খল অভিনেতা শিবা শানু এবং তার সাথে আছেন অভিনেতা জয় চৌধুরী। আসলে এবারের নির্বাচনকে ঘিরে অন্যরকম আলোচনা শুরু হলেও এবারের নির্বাচনের যে বিষয়টা হলো এবারের নির্বাচনের অন্যতম আলোচনার বিষয় হলো দীর্ঘদিন পর শিল্পী সমিতির এই নির্বাচনের বড় কোনো চলচ্চিত্র তারকাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আসলে দেখা যাচ্ছে না। অর্থাৎ তারকা নির্ভর প্যানেলের পরিবর্তে এবার নেতৃত্বের প্রতিযোগিতা হচ্ছে মূলত সংগঠন কেন্দ্রিক ব্যক্তিত্বের মধ্যে। তাই এবারের চলচ্চিত্রের যে শিল্পী সমিতি যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আগামী চলচ্চিত্রকে কিভাবে দেখছেন, যদি শিল্পীদের কাছে জানতে চাই যে নেতৃত্ববিহীন যে দিচ্ছেন, এইটুকু বলতে চাই যে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন হচ্ছে, শিল্পীদের নেতৃত্বের প্রতিযোগিতায় শিল্পীরা কিভাবে এগিয়ে যাবে, মানে সমিতি কিভাবে এগিয়ে যাবে বলে মনে করছেন আপনি? ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, আমরা আজকের এই 3 তারিখের পরে আমরা সবাই ভাই ভাই। আজকে পর্যন্ত আমরা যতটুকু করেছি দলের জন্য, নিজের জন্য। এইখানটায় খুব ঝামেলা হচ্ছে। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা সব এক, সব কিছু ভালো হবে, সুন্দর হবে, সুস্থ হবে। সবাই দোয়া করবেন, ভোটাররা আসবে, ভোট দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে আপনি যেমনটি এখানে আমি আরও একজন তারকা শিল্পীদের কাছে একটু জানতে চাই যে একটু জানতে চাই, লাইভে আছে, আমরা একটু জানতে চাই যে এখানে অভিনেতা জয় চৌধুরীকে আমরা পেলাম। উনি আসলে এবারে নির্বাচনকে নেতৃত্বের প্রতিযোগিতা কেমন দেখছেন যদি বললেন? আমি তো এটা খুলে দেওয়া আসলে অ্যাকচুয়ালি তো আমি তো আজকে এবার নতুন না, আমি তো পরপর 4 বার শেষ হচ্ছে আমার। সো নেতৃত্বের জায়গাটা আমি আগেই উপভোগ করেছি। এবার আমার অনেক বড় পরিসরে অনেক বড় একটা পরিষদ নিজের মতো করে গঠন করেছি। আমার প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন যিনি শিবা শানু ভাই, সবাই মিলে আমরা একটা সুন্দর প্যানেল দিয়েছি। এখন ভোটাররা আসছে, বাকিটা দেখা যাক, কারণ ভোটারদের রিকোয়েস্টে আজকে আমরা প্যানেলটা করতে পেরেছি। কিভাবে শিল্পী সমিতিকে নেতৃত্ব দিতে চান এবং কিভাবে কেমন দেখতে চান? আমরা নতুন কিছু দিব, সুন্দর কিছু দিব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা, সেটা আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, শিল্পী সমিতির এইমাত্র প্রার্থী একজন সাধারণ সম্পাদক জয় চৌধুরী, তিনি বলছিলেন যে চলচ্চিত্র শিল্পীকে পদাঙ্ক অনুসরণ করে নিয়ে যেতে চান। এখানে আরেকজন পদাঙ্ক অনুসরণ করে তারা কিন্তু চলচ্চিত্র শিল্পীকে সমিতিকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। তো সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির অঙ্গনে এখানে একজন কথা বলতে চাই। এখানে একজন আছেন যে শিল্পী, নাসরিন। আমি ভোট এখন দিতে যাচ্ছি, আর আমার জন্য দোয়া করবেন। আমি দাঁড়িয়েছি মুক্তি আরমান ভাইয়ের প্যানেলে, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে।
যেটা বলছিলাম আসলে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ, যেখানে দেশের চলচ্চিত্র দেশের চলচ্চিত্রের শিল্পের নবীন ও প্রবীণ শিল্পীরা তারা একত্রিত হয়ে এখানে এসে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই এফডিসি প্রাঙ্গণে। এই এফডিসির যে শিল্পী সমিতি যে আজকে যে ভোট গ্রহণ এটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই চলবে ভোট গণনা। তারপর জানিয়ে দেওয়া হবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। তবে শিল্পী সমিতির ফলাফল যাই হোক না কেন, শিল্পীদের প্রত্যাশা নতুন নেতৃত্ব, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের কল্যাণ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে তারা ভূমিকা পালন করবে। তবে উল্লেখ্য যে চলতি বছরের 24 এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। তবে এখনকার মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতি যে নির্বাচনটি হচ্ছে এতে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। কিন্তু যেহেতু অন্যান্য বছরে অনেক দুপক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়, কিন্তু এবার আর সেরকম দেখা যায়নি। তবে এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে নিয়ে আশেপাশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু মোতায়েন আছে। তো এই ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের সর্বশেষ খবর। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ। আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। চালের দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ ও আলুর দামে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ রয়েছে। সবজির বাজারে বিভিন্ন পণ্যের দাম স্থানভেদে ওঠানামা করছে। ব্রয়লার মুরগির দাম সামান্য কমলেও গরু ও খাসির মাংস এবং ডিমের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। মাছের বাজারেও কিছু প্রজাতির দাম কিছুটা বেশি থাকলেও সরবরাহ স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা বলছেন পরিবহন ও সরবরাহ পরিস্থিতির কারণে দামে ওঠানামা হচ্ছে। অন্যদিকে ক্রেতারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। সামগ্রিকভাবে বাজারে আংশিক স্বস্তি থাকলেও কিছু পণ্যের দাম এখনও ভোক্তাদের ওপর চাপ তৈরি করছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শারমিন। যেমনটি বলছিলেন, কারণ বাজার থেকে আমি বর্তমানে রয়েছি এবং আপনি অবশ্যই জানেন 2026-27 অর্থ বছরের পর আজকে প্রথম শুক্রবার এবং মানুষের ভিড় কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি। এবং স্বস্তির যে কথাটা যদি বলতে চাই, আমরা এর আগে দেখেছিলাম যে প্রত্যেকটি সবজি কিন্তু 70 থেকে 80 টাকা ছিল, কিন্তু আজকে কারণ বাজার ঘুরে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি সবজির দাম কিন্তু 40 টাকা, কেজিতে 40 টাকা। শুধুমাত্র গাজর এবং শসা এই দুটির দাম বাড়তি রয়েছে এবং টমেটোর দাম রয়েছে 120 টাকা থেকে 180 টাকা এবং শসার দাম রয়েছে 80 টাকা থেকে 100 টাকা এবং গাজর রয়েছে 120 টাকা থেকে 140 টাকা। এবং এই আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে সবজিগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে তার প্রত্যেকটির দাম কিন্তু আমরা এখানে দেখেছি ঢেঁড়স 30 টাকা করে চলছে এবং বাকি যে অন্যান্য সব সবজিগুলোই প্রায় 40 টাকা করে চলছে। এবং পেঁপের যে দামটা গত মাসে উঠেছিল 80 টাকা, সেটি কিন্তু কমে এটি 50 টাকা এসেছে। এবং আমরা এবার একটু যদি জানতে চাই যে এখানে যে সবজিওয়ালা যে বিক্রেতা রয়েছে তার কাছ থেকে একটু যদি জানতে চাই আজকে সবজির দাম কোনটা কি রয়েছে আপনি আমাদের একটু জানাবেন। এটা হলো 60 টাকা আমরা বিক্রি করি, আর এটা যদি নেন এটা আমরা লাস্ট 50 টাকা রাখতে পারি। আর ফুলকপি যদি নেন, ফুলকপি 70 টাকা বিক্রি, 60 টাকা লাস্ট রাখতে পারি। আর যদি দুন্দুল নেয়, দুন্দুল লাস্ট 50 টাকা রাখতে পারবো, দুন্দুল লাস্ট 50 টাকা রাখতে পারবো। আর শসা যদি নেয়, শসা 60 টাকা রাখতে পারবো। আর যদি নেয় তাহলে এটা রাখতে পারবো লাস্ট 60 টাকা। আর এটা 40 টাকা কলা আর আলি। আর পেঁপে 50 টাকা। আর যদি বেগুন যদি নেয়, বেগুন 60 টাকা কেজি রাখতে পারবো লাস্ট। আর যদি ঠিক আছে। আর শারমিন, আপনি যেটা শুনতে পাচ্ছিলেন প্রত্যেকটি সবজির দাম কিন্তু 40 থেকে ঠিক 60 টাকার মধ্যেই আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষ যারা আর কি সবজি কিনতে আসছে তারাও কিন্তু বলছে যে কিছুটা স্বস্তি রয়েছে, তবে যতটা বাজেটের পর কমার কথা রয়েছে। আপনার সাথে যদি কথা বললে জানতে চাই সবজি। আচ্ছা, উনি কথা বলতে আসলে এই মুহূর্তে রাজি হচ্ছেন না, কারণ আসলে এই মুহূর্তে সবাই খুব ব্যস্ত থাকেন। শুক্রবার আজকে নিত্য প্রয়োজনীয় সপ্তাহের যেই সবজিগুলো থাকে তারা কিন্তু তাহলে কিনতে এসেছেন।
আমার ভিড় কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। তবে একটু স্বস্তি কথা যদি রয়ে যায় সেটা হচ্ছে বাজেটের পর প্রত্যেকটি সবজির দাম কিন্তু অনেকাংশে বেড়ে যায়, কিন্তু এবার আমরা সেই চিত্রটা কিছুটা স্থির দেখছি। সবজির দাম খুব একটা বাড়েনি এবং আপনি অবশ্যই জানেন যে 50 থেকে 60টি পণ্যের দাম আমদানি পণ্যের উপরে কিন্তু 5% যে ভ্যাট ছিল সেটা কিন্তু সরকার থেকে কমানো হয়েছে। এই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে কিছুটা স্বস্তি রয়েছে এবং মানুষের যে ভিড়, গত সপ্তাহে আমরা দেখেছিলাম মানুষের ভিড় কিছুটা কম ছিল এবং সবজির যে সরবরাহ ছিল তা কম ছিল, কিন্তু এই সপ্তাহে আজকেতে আমরা যেটা দেখলাম যে ভোরবেলা উত্তরবঙ্গ থেকে যে সবজিগুলো আসার কথা রয়েছে প্রয়োজন অনুসারে সব কিছুই রয়েছে এবং মানুষের ভিড় দেখে আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এবং সবজির পাশাপাশি যদি আমি বলি ডিমের বাজারেও কিন্তু স্বস্তি রয়েছে। ডিম বর্তমানে ডজন রয়েছে 120 টাকা এবং এর পাশাপাশি যদি একটু মুরগির দামটা বলি, ব্রয়লার রয়েছে 190 টাকা কেজি এবং 370 টাকা পাকিস্তানি লেয়ার যে মুরগিটা চলছে সেই দামটা চলছে। তো এই ছিল শারমিন আমার কাছে আজকে শুক্রবার, অর্থাৎ মানুষের যে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো থাকে শুক্রবার তারা করতে আসেন, সেই জায়গা থেকে কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে নিত্য পণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মৌ। বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীরবর্তী একটি এলাকায় গড়ে উঠেছে পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের একটি কেন্দ্র। স্থানীয়দের মতে এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। বরিশালের বাবুগঞ্জের দোয়ারিকা গ্রামে সুগন্ধা নদীর তীরবর্তী গড়ে উঠেছে গাড়ির ব্যবহৃত টায়ার, প্লাস্টিকের বজ্র ও জুতার কারখানার পরিত্যক্ত রাবার রিসাইক্লিং কারখানা। ডিজেল ও ফার্নেস অয়েলের পরিবর্তে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করতে এই গ্রিন অয়েল চাপ কমাবে ডিজেলের দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। টায়ার থেকে আমরা তেলটা তৈরি করছি, এই তেলটা আমাদের রাস্তার কাজে লাগতেছে, এটা তো আমাদের জন্য আরো ভালো মনে করি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সংশোধন করলে বা বুঝিয়ে বললে যে এইটা আপনার করা যাবে না, এটা একটু মেনে চলেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। আর যদি আপনারা যদি বন্ধ করে দেন তাহলে আমাদের কিছু করার নেই। এটা যদি মনে করেন যাই গিয়া তো আমাকে হাক দিকে যাইতে হবে গিয়া। টায়ার গুলো আমরা সংরক্ষণ করে এই মিলে সাপ্লাই দিই, তার জন্য আমাদের পেটও চলে। এখন একটা কাজকর্ম এখানে একটা প্ল্যান্ট হয়েছে, করতে পারতাছি, দেন আমাদেরও ভালো যাইতে আছে। তবে স্থানীয়দের অভিযোগ, আধুনিক ও নিরাপদ প্রযুক্তির অভাবে পুরো প্রক্রিয়াটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের একাংশ বলছেন এ ধরনের কার্যক্রমের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ও পরিবেশ দূষণের সংখ্যা তৈরি হয়েছে। এখানে বাড়িতে ক্ষয়ক্ষতি হয়, তারপর ফল গাছগাছালি এগুলো ক্ষতি হয়। এখানে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। এদিকে পরিবেশ সংরক্ষণে কাজ করা একটি সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে। তাদের দাবি, পরিবেশগত শর্ত পূরণ না হলে এই ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ আইন অনুযায়ী করতে পারছে না, তার ভিত্তিতে মূলত তারা আমাদের একটু উত্তর দিবে। যদি তাদের উত্তর সন্তোষজনক হয় বা তাদের সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা সেভাবে চলবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনা করা হলে আপাতত বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। মালিককে বলার পরে উনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন যে যে সমস্ত ব্যত্যয় রয়েছে এগুলো আমি ঠিক করে নেবেন অতি তাড়াতাড়ি। তো এইটা ঠিক করার পরে আমরা আবার পরিদর্শন করব। একদিকে প্রাণহীন বিসিক শিল্প নগরী, তাই প্রতিদিনই বাড়ছে অগণিত বেকার শ্রমিকের সংখ্যা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো প্রকৃতি, পরিবেশ আর কলকারখানার নিয়ম মেনে পরিচালিত হবে, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় রাস্তা। যানবাহন চলাচল তো দূরের কথা, জুতা হাতে নিয়ে চলতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন সংস্কার না হয় চরম দুর্ভোগে পড়েছেন রংপুরের পীরগাছা উপজেলার দোলাবাড়ি ও ছোট পানশিয়া এলাকার বাসিন্দারা। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকা থেকে ছোট পানশিয়া পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়ক এখন যেন দুর্ভোগের আরেক নাম। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর তখনই রাস্তাটি পরিণত হয় কাদা আর পানির জলাশয়ে।
এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার মানুষ, কিন্তু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে, ভ্যান রিকশাও প্রবেশ করতে পারে না। আমরা খুব কষ্টে চলতেছি, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতিছে না। দিন আনি দিন খাই আমরা যদি ভ্যান না বার করতে পারি খাবো কেমনে, আমরা চলবো কেমনে? অসুস্থ হয় অ্যাম্বুলেন্স নিয়ে যাবো যায় না, একটা ডাক্তার ঢোকে না। আমাদের এই পাশে প্রচুর ফসল আছে, আনা নেওয়া খুব সমস্যা। অন্যদিকে বড় পানশিয়া ও ছোট পানশিয়ার কয়েকশো কৃষক পরিবার ফসল পরিবহনে পড়েছেন চরম সংকটে। রাস্তার কারণে এবারে যাওয়া আসি করে পারতেছে না, এবং কি দোলার ফসল যে আমরা নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারতেছি না। এখন আমাদের বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারে না, কেউ মাস্টারি করে তারা যাইতে পারে না। বিদ্যালয়গামী কোমলমতি শিশুরাও প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। দুর্ভোগ যেন হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা। অনেক পচা পানির ভিতর দিয়ে আমরা স্কুলে যাইতে আমাদের সমস্যা হয়। রাস্তাটা ভালো হলে আর কি আমাদের যাতায়াতের সুবিধা হবে, সবারই সুবিধা হবে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই জনপ্রতিনিধির। নতুন করে প্রকল্পে যেটা যদি ধরা যায় তাহলে 1 নম্বর লিস্টে এই 3টে রাস্তা আছে, আরাজি গোপাল, একটা ঠাকুরডিগির পার, আর এইটা হাকিম সর্দারের বাড়ি থেকে 1301 মিটার এই রাস্তাটা। তামান্না সাদিকা, মাই টিভি। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। অভিযানে 5টি ড্রেজার জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম, তদন্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস সহ পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিফ 2 মৌসুমে রোপা আমন গাছের চারা, মরিচ ও শাকসবজির চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ও সুস্মি সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মোট 4644 জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হবে। প্রতিজন কৃষক ডিএমপি 10 কেজি, এমওপি 10 কেজি সার ও ধানের বীজ 5 কেজি করে পাচ্ছেন। জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে 5টি উচ্চ গতিসম্পন্ন পেট্রোল বোট। গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট OSA কর্মসূচির আওতায় প্রাপ্ত বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী সিমাদা তোমোআকি। নৌবাহিনী জানায়, 2023 সালে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আনা এসব বোট উপকূলীয় ও কম গভীরতার নৌপথে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনায় সক্ষম। সর্বোচ্চ 32 মাইল গতিসম্পন্ন বোটগুলো সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই প্রকল্প বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও প্রতিবাদের কবি। তার আদর্শ ধারণ করে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্যকর্ম ও মানবতা বিরোধী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক আবাসিক এলাকার জামে মসজিদে ইমাম হিসাবে হাফেজ মাওলানা
মাহমুদুল হাসানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩৯ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনকারী মাওলানা মোশাররফ হোসেন অসুস্থ হয়ে পড়লে গত মে মাসে বন্দর কর্তৃপক্ষ তার ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে ইমাম হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, বন্দর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়নি এবং অধিকাংশ মুসল্লিও মাহমুদুল হাসানের পক্ষে মতামত দিয়েছেন। তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধনের আয়োজন করেছে। বক্তারা ঘটনার নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ইমাম মাহমুদুল হাসানকে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। হবিগঞ্জের মাধবপুরে মাছ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার হরসপুর রেল স্টেশনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, গত 20 জুন রাতে কয়েকজন দুর্বৃত্ত ফুয়াদ হাসান সাকিবকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার 12 দিন পার হলেও এখনও তারা কোনো সন্ধান মেলেনি। তারা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে তাকে অপহরণ করা হয়েছে। দ্রুত সাকিবকে উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার 5 বারের চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াহাব সরকার। বৃহস্পতিবার রাত 10:55 ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানায়, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হলে প্রথমে রংপুর ও পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে প্রায় 1 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর।